খুবই দ্রুততার সাথে আপনাদের এখানে ডেকেছি প্রেসের বন্ধুদের। তার কারণ হচ্ছে যে আমাদের ইতিমধ্যেই গত 23 তারিখে মুর্শিদাবাদ জেলা সহ যে 152টা আসনে নির্বাচন হয়েছে, তার মধ্যে রানীনগর অন্যতম। এই রানীনগর বিধানসভার অন্তর্গত লোচনপুর গ্রাম পঞ্চায়েতের নওদাপাড়া 40 নম্বর বুথে গতকাল রাত্রে একটা ঘটনা ঘটেছে। পোস্ট ভায়োলেন্স, ভোট পরবর্তী যে হিংসা। আমার পাশে বসে আছেন ডান দিকে রুহুল আমিন, আর বাঁ দিকে বসে আছে রানীনগর বিধানসভার প্রার্থী, আপনারা সবাই চেনেন, জামাল হোসেন। গতকালকে রাত্রে ওই গ্রামের গিয়ে উনি একটা চায়ের দোকানে বসেছিলেন। উনি ছিলেন 40 নম্বর বুথের এজেন্ট, পোলিং এজেন্ট জামাল হোসেনের। এই যে কেন পোলিং এজেন্ট থাকবে, এইটার জন্যে তৃণমূলের যারা গুন্ডা, ওখানকার যারা ক্রিমিনাল, আসলে তাদের মাথা গরম হয়ে গেছে। ওদের প্রার্থী সৌমিক হোসেন হেরে যাবে এই আতঙ্কে সিপিএমের লোকজন কেন ভোট করল, কেন প্রার্থী থাকলো, এই আশঙ্কা থেকে এবং সেইটা থেকে ওরা হেরে যাবে এই আতঙ্কে আমাদের কর্মীদের উপর তারা চড়াও হয় এবং সেখানে চায়ের দোকানে বসেছিলেন রুহুল আমিন, তাকে গিয়ে আক্রমণ করে। আক্রমণ মানে হেনস্থা এমন পর্যায়ে নিয়ে যায়, সেখানে যদি লোক কেউ না থাকতো তাহলে হয়তো তুলে নিয়ে গিয়ে তার উপর আক্রমণ সংগঠিত হতো। দেখা গেল তারকে এমনভাবে প্রেসার তৈরি করে, সে কেন এজেন্ট ছিল, কেন সবাইকে ভোট দেওয়ার জন্য বলেছে, কেন তাকে হচ্ছে যে কে তাকে এজেন্ট থাকতে বলেছে, তার নাম এখানে বলতে হবে। এই রকমভাবে হুঁশিয়ারি দেওয়া এবং তাকে গলা ধাক্কা দেওয়া, হাত ধরে টানাটানি করা, এমনকি মুসলিম সমাজের মধ্যে যে দাড়িটা, এটা খুবই সম্মানের, সেই দাড়ি ধরে তাকে টানাটানি করে। এই রকম পর্যায়ে গেছে তৃণমূলের গুন্ডারা। তার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মুজিবুর রহমান, আরও অন্য তার সাথে মূল লিডারশিপ ছিল। তারা হচ্ছে এর সাথে আমিনুল ইসলাম, টিএমসি লোচনপুর অঞ্চলের প্রেসিডেন্ট, এবং তার সাথে ছিল হিটলার শেখ, কেরেমিন শেখ এবং রশিদ শেখ আর মুজিবুর শেখ। এই কয়েকজন মিলে এই কাজটা করেছে এবং এইভাবে তাকে হেনস্থা করেছে। এবং রাত্রিবেলায় যাতে সে গিয়ে অভিযোগ করতে না পারে, তার জন্যে তাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি। আজকে যখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই রাত্রেই আমাদের প্রার্থী জামাল হোসেন অভিযোগ করে, তিনি অভিযোগ করেছেন গতকালকে রাত্রেই আমাদের প্রার্থী, তার পরিপ্রেক্ষিতে কোনো রকমের ব্যবস্থা হয়নি। পুলিশ গিয়েছিল, কিন্তু যারা অপরাধী এখন পর্যন্ত এসপি জানেন, একেবারে নির্বাচন আধিকারিক, তাদের সবাইকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি তাদেরকে। দ্বিতীয় হচ্ছে, আজকে সকালে যখন আমাদের প্রার্থী জামাল হোসেন 63 রানীনগর বিধানসভার, তাকে এই অবস্থা করার জন্য সকালবেলায় তার বাড়ি গেছে, সেখানে গিয়েও তার উপর হেনস্থা এবং চড়াও হয়। আমি সে ভিডিওগুলো একে একে প্রকাশ করছি। তাহলে কালকে রাত্রে চিফ ইলেকশন অফিসারকে এই অভিযোগ করা হলো। দ্বিতীয় হচ্ছে যে পুলিশ সুপারকে দেওয়া হয়েছে, কালকে রাত্রেই আমাদের প্রার্থী করেছে, তাকে আসতে দেওয়া হয়নি বাড়ি থেকে, নাহলে প্রার্থী নিজেও করতেন। আজকে তার বাড়ি যাওয়ার পরে আমাদের জামাল হোসেন যখন গেছে, তখন এই দুষ্কৃতীরাই আবার তাকে ঘিরে ধরে আমাদের প্রার্থীকে হেনস্থা করেছে। কেন এখানে থাকবে এবং কেন এখানে এসছেন তিনি, মানে প্রার্থী হয়েও কোনো কেউ কারো যদি পোস্ট ভায়োলেন্স হয় বা নির্বাচন পরবর্তী হিংসা হয়, তাহলে সেই এলাকায় যেতে পারবে না। এটা তো মগের মুলুক না।
এবং এর আগে এই পুরো ঘটনাটা ঘটানোর জন্যে ওরা সাহস পাচ্ছে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ ওসির জন্যে। এর আগে বেশ কয়েকবার তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এই যে 19 তারিখে অভিযোগ জানানো হয়েছে, কাকে কাকে অভিযোগ জানানো হয়েছে? ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, পুলিশ অবজারভারের কাছে, জেনারেল অবজারভারের কাছে, চিফ ইলেকশন কমিশনের কাছে, চিফ ইলেকশন অফিসারের কাছে, সুপারিনটেন্ডেন্ট পুলিশ মুর্শিদাবাদের কাছে, তারপর হচ্ছে ডাইরেক্টর অফ জেনারেল পুলিশ সহ রিটার্নিং অফিসার। এইরকমভাবে 19 তারিখে, গত 19 তারিখে একদম কি ঘটনা কি হয়েছে, আমাদের প্রার্থী জামাল হোসেন তিনি অভিযোগ একদম দীর্ঘ 4 পাতার এই ঘটনা জানিয়ে, বিবরণ জানিয়ে 4 পাতার অভিযোগ তিনি করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও এই গুন্ডার কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। দ্বিতীয় হচ্ছে, এবং যে পাঠানো হয়েছিল সেটাও এখানে মেল করা হয়েছিল, সেটার ডকুমেন্ট আছে, এবং এই ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আজকে যখন এই ঘটনা প্রার্থীকে হেনস্থা করা হচ্ছে, তখন আমি নিজে এসপিকে ফোন করি। এসপি নিজে বলেন যে, এবং গতকাল রাত্রে এই ঘটনার বিবরণ জানিয়ে রুহুল আমিন তিনি নিজে এসপিকে ফোন করেছিলেন এবং থানার ওসি তাকে জানানো হয়েছে। অথচ তারা আজ সকালে আবার কি করে সেখানে গিয়ে এই ধরনের একজন প্রার্থীকে, এখনো নির্বাচন পর্ব মেটেনি, এই সময় কি করে প্রার্থীকে হেনস্থা করতে পারে? প্রশ্ন আমাদের এসপি সহ যারা আধিকারিক আছে, নির্বাচনী আধিকারিক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ তাদের কাছে। এবং কি করে এই ওসির বিরুদ্ধে অভিযোগ দেওয়া সত্ত্বেও তিনি কেন এরকম করতে পারে? আজকে এসপিকে বলার পর আমি বলি যে থানায় গিয়ে, থানার আপনার ফোর্স বা যারা আছে পাঠান, একজন মাত্র সিভিক গেলেন, সিভিক ছাড়ার একজন ছাড়া দুজন যায়নি। ফলে এই রকম একটা, এই যে ভোট পরবর্তী হিংসা ঘটাতে পুলিশ প্রশাসন যুক্ত হয়ে পড়ছে, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? আমরা উনাকে এখানে নিয়ে এসেছি, উনাকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করছি। আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদ জেলায় এটা ছড়াতে চাই, যদি মনে করে যে তৃণমূল ভাবছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পাবে, অত সহজ না। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল তারা সরকারে এতদিন ছিলেন, আগামী দিনে সরকারে থাকবে কিনা কেউ বলতে পারছে না। ফলে ওরা মনে করছে হেরে যাওয়ার আতঙ্কে যদি মনে করে কাউকে মারধর করবে বা কোনো ঘটনা ঘটাবে, আমরা বামপন্থীরা, আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে জনগণকে নিয়ে অত ছেড়ে কথা বলবো না। যদি মনে করে যে ছেড়ে কথা বলবে, আর প্রশাসনের যে নির্দিষ্টভাবে যে ভূমিকা পালন করা দরকার, কেন আজ পর্যন্ত গ্রেপ্তার করা না? একজন প্রার্থীর উপরে চড়াও হচ্ছে, একজন এজেন্ট ছিল বলে তাদেরকে তার উপর চড়াও হবে, তাকে মারধর করার পরিস্থিতি তৈরি করবে, এইটা আমরা মেনে নেব না। আমরা বলতে চাই পরিষ্কারভাবে, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে যেখানে যেখানে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা নেব। এবং আজকে প্রার্থীকে নিয়ে আমরা সরাসরি ওই থানার পুলিশের ওপর আমাদের ভরসা নেই, ওসির ওপর কোনো ভরসা নেই। আমরা ওনাকে নিয়ে এসপির কাছে গিয়ে সরাসরি অভিযোগ করব। প্রার্থী অভিযোগ করে হয়নি, আমরা বলবো যে উনি নিজে, যিনি হচ্ছেন যে যার উপর আক্রমণ হয়েছে, তিনি নিজে গিয়ে এসপির কাছে অভিযোগ জানাবেন। আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইও, ডিএম, তার কাছে আমরা যাব। কেন এই ধরনের ঘটনা ঘটবে মুর্শিদাবাদ জেলায়, রানীনগর 63 রানীনগর বিধানসভায় এজেন্ট হওয়ার অপরাধে কেন তাকে হেনস্থা করা হবে এবং দাড়ি ধরে তাকে কেন টানা হিচড়া করা হবে? আমরা এর বিচার চাই। এবং প্রশাসনিক যে গাফিলতি, কেন গাফিলতি হবে, কেন ওসি সঠিক ভূমিকা পালন করবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই জন্যেই আপনাদেরকে আমরা ডেকেছি। আমাদের প্রার্থী আছেন, আমাদের উনি আছেন, ওনাদের কাছ থেকে আপনারা শুনতে চাইলে আপনারা শুনতে পারেন। গতকাল রাত্রে রুহুল আমিন, যিনি আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে পোলিং এজেন্ট ছিলেন 40 নম্বর বুথে লছনপুর অঞ্চলের,
তিনি একটা দোকানে চা খাচ্ছিলেন, হঠাৎ করে সেখানে তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট সমেত লছনপুরের আরও 5-6 জন গুন্ডা, যারা রুহুল আমিনকে ধরে কলার ধরে টানাটানি করে, কেন তুই সিপিআইএমের এজেন্ট ছিলি। মানে বিগত 3-4টে নির্বাচনে লছনপুর অঞ্চলে কোনো নির্বাচন তৃণমূল কংগ্রেস হতে দেয়নি, মানুষকে ভোট দিতে দেয়নি। এইবারে নির্বাচন কমিশনের আমরা ভোট দেওয়া পর্যন্ত প্রশংসাই করছি যে মানুষ এবারে ভোট দিতে পেরেছে। যেহেতু মানুষ ভোট দিতে পেরেছে তাই তারা আতঙ্কে আছে, কিন্তু ভোট দিতে পারলেও আজকে ভোটের আগে বিভিন্ন ধরনের হুমকি ধমকানি চমকানি সত্ত্বেও যেহেতু রুহুল আমিন এজেন্ট ছিলেন সিপিআইএমের, তাই তাকে ভোট পরবর্তী সময়ে শুনলাম তারা নাকি স্কুটনি করতে গিয়ে বলছে যে বেশি ভোট পাচ্ছে সিপিআইএম, অতএব বুথে যদি 50-এর বেশি ভোট হয় সিপিআইএমের, তাহলে তাকে 4 তারিখের পরে ধরে নিয়ে এসে মুরগি ফাড়া করে ফাড়া হবে, মানে হত্যা করা হবে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রাত্রে এই ঘটনা আমি জানার পরেই সঙ্গে সঙ্গে অভিযোগ জানিয়েছি আমি, কিন্তু পুলিশ তো এর সঙ্গে জড়িত। ইসলামপুর থানার ওসি যে দেবাশিস ঘোষ এবং বেকিবাগান ক্যাম্পের ইনচার্জ জীবন সরকার, এরা দুজনেই ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের এই লিডারদের সঙ্গে জড়িত, যোগ সাজস করে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। যে দোকানে ঘটনা সেখানে সিসিটিভি লাগানো আছে, সেই সিসিটিভির মিনিট 3 তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্টের গাড়ি ঢুকছে এবং কেরামিন বলে সেখানে একজন হুমকি দিচ্ছে, তাকে দেখা যাচ্ছে। তারপরে ওরা নিজেরা উঠে গিয়ে সিসিটিভি বন্ধ করে দিয়ে এসছে। পরে পুলিশ গিয়ে সেই সিসিটিভি মুছে দিয়েছে, ওটা সংরক্ষণ করা তো দূরের কথা, ওটাকে মুছে দিয়েছে। তার মধ্যেই যতটুকু পাওয়া গেছে সেটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। পুলিশ যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। আর আজকে আমি সকালে যখন গিয়েছি তখন ওই এলাকায় প্রবেশাধিকার আমার নিষিদ্ধ, ওখানে ঢুকতে গেলে আমাকে তাদের পারমিশন অনুমতি নিয়ে ঢুকতে হবে। সেটা সে ভিডিও আছে, নিশ্চয়ই আপনারা দেখবেন পরে বা দেখেছেন। তো এই যদি পশ্চিমবাংলার গণতান্ত্রিক অবস্থা হয়, মানে যেহেতু মানুষ এবারে একটু ভোট দিতে পেরেছে, তাই তাদেরকে কিভাবে আরও মানে বসে রাখা যায়, এবং সে নিজে বলছে যে নওদাপাড়ায় এই এলাকায় আমার হুকুম ছাড়া বা নির্দেশ ছাড়া কোনো কিছু হবে না, ওখানে থাকতে গেলে তাদের নির্দেশেই চলতে হবে। তা আমাদের বক্তব্য পরিষ্কার, পার্টির বক্তব্য যে এই গুন্ডারাজ আমরা খতম করব, তার জন্যই আমরা লড়েছি। এই গুন্ডারাজ চলতে দেওয়া যাবে না, এবং তাতে রুহুল আমিন ভীত নাই। রুহুল আমিন অভিযোগ জানানোর জন্যে এসছেন, কিন্তু এর আগেও এই যেটা আমাদের জেলা সেক্রেটারি বললেন যে নির্বাচন কমিশন এই জায়গাতে নিরপেক্ষ ভূমিকা পালন করেনি, কারণ এই ওসির বিরুদ্ধে আমরা আগে অভিযোগ করেছিলাম। নির্বাচন তো এখনও প্রক্রিয়া শেষ হয়ে যায়নি, কাউন্টিং এখনও বাকি, তাহলে কেন ভূমিকা নেওয়া যাবে না? আমরা দাবি করছি যে অবিলম্বে এই ইসলামপুর থানার ওসি এবং বেকিবাগান ক্যাম্পের ইনচার্জকে এখনই ওখান থেকে সরিয়ে দেওয়া দরকার। তার জন্যই আমরা ডিএমকে এসপিকে আবারও যদি অভিযোগ করতে হয় সেটা আমরা করব। আর সাংগঠনিকভাবে সেটা যদি না হয় তাহলে সাংগঠনিকভাবে গণতন্ত্রকে রক্ষার জন্য যা করার দরকার সেটা আমরা করব। যাই চায়ের দোকানে গিয়ে আমি একটু চা খাই, চা খাওয়ার পরে আমি বাড়ি আসবো, বিড়ি খাই। বিড়ির জন্য আমি দোকানে গিয়ে বিড়ি নিয়েছি, নিয়ে টাকা দিয়েছি। টাকাটা দিয়ে টাকা আমাকে ব্যাগ দেবে, এখান সময়তে টিএমসির মাস্তান বাহিনী কিছু আসে আমাকে আক্রমণ করে যে এখানেই সিপিএমের মাস্তান এবং সিপিএমের এজেন্ট, তোকে কে বলেছে এখানে সিপিএমের এজেন্ট হতে? সিপিএমের এখানে কি আছে? তুই কার ইন্ধনে তুই এজেন্ট হলি? তোকে কে ইন্ধন দিয়েছে তাদের নাম বল। আমি বলছি আমাকে ইন্ধন কে যোগাবে? এখানে তো কোনো কারোর সাথে আমার যোগাযোগ করিনি, হয়নি। আমি রাজমিস্ত্রি কাজ করি, সেটা তো এলাকার মানুষ সবাই জানে। আর আমি সিপিএম পার্টি করি এটাও জানে, যে আমি সিপিএম পার্টি করি। তবে আমি মিটিং মিছিলে অত গুরুত্ব দিতে পারি না, মানে আমি কাজকর্ম করার এতে। তবে এজেন্ট হয়েছি এটা আমিও তো স্বীকার করছি যে হ্যাঁ এজেন্ট হয়েছি, কিন্তু আমি কারো ইন্ধনে হইনি। তবে হ্যাঁ পার্টির কর্মী পার্টির নেতারা জানে যে ও একজন ভালো কর্মী, লোক পায়নি, লোকজন পায়নি, লোক টিএমসি তোমাদের বিরুদ্ধে তো তোমাদের এতে সাড়া দিয়ে দেয় না, তাই লোক পায় না। আমি সাড়া দিয়ে থাকি, তার জন্যে আমাকে পার্টির তরফ থেকে আমাকে এজেন্ট করা হয়েছে, আর তাই আমি এজেন্ট হয়েছি। তো না, তুই কারো না কারো ইন্ধন আছে, না হলে তুই এখানে কি সাহসে তুই করিয়েছিস, এজেন্ট হয়েছিস, তাদের নাম বল। আমি বলছি না, আমি মানুষকে আমি বেকার মানে
দোহ দিতে পারবো না, কোনো মানুষ আমাকে বলেনি। তো এই কথা শুনবে না, একেই কর, একে তুলে নিয়েছ দিয়ে এবার আমার কলার ধরে আমাকে তুলতে নিয়ে ঠেলতে ঠেলতে সড়কের রাস্তায় নিয়ে যাই, রাস্তা থেকে আবার ফের নিয়ে এসে চৌকিতে বসাই। চৌকিতে বসিয়ে আপনার ওই ধমকি দেয়, শাসন গর্জন করে। তো 4 তারিখে তোর কোন বাপ বাঁচাবে, তোকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে তোকে ঠ্যাং ধরে ঘোরাবো, ফাড়বো, তোর কোন বাপ বাঁচাবে দেখবো। তো আমি কি দেখো, আমি কোনো অপরাধ করিনি, আমি এজেন্ট হয়েছি এই পর্যন্তই। মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে, মানুষ কাকে ভোট দিয়েছে সেটাও আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না। আমি এজেন্ট ছিলাম এই পর্যন্তই। হ্যাঁ, আমি একটু আতঙ্কে আছি। আমি মানে যেভাবে শাসন গর্জন করেছে, আজ জামালদার ছিল, আজকেও সকালে জামালদার দেখে এলো, এবং খুব উত্তেজিত, এবং মানে লোকজনও আতঙ্ক হয়ে আছে এলাকার। বাড়িতে এখন পর্যন্ত অসুবিধা হয়নি, হয়তো 4 তারিখের পরে আমাকে ধমকি দিয়েছে, সেটা হতে পারে। হ্যাঁ, আমি তার জন্যে আমি বেরোলেন আমার পার্টির তরফ থেকে। আমি নেতাকে, আমার জামালদাকে ফোন করে জানালাম, জামালদা সমস্ত দেখতে গিয়ে ও ঘানস্থ হলো। অভিযোগ আমি সকালে যাওয়ার কথা, সকালে একটা পুকুর আমাদের মানে সরিকেন পুকুর, ওখানে আমরা ওই একটা ঝামেলা হয়েছে, ঝামেলা বলতে গেলে মাটি কাটাটা বন্ধ আছে, তাই আমাকে ডাকলো যে কি এটা একটা ফাইসালা করে দিয়ে যা। তা আমি বললাম যে তোমরা করো, যেটা করার করো, মাটির টাকা নিয়ে এলো, নিয়ে তোমরা যেটা করার করো, আমি বাড়িতে লোক এসেছে, আমি চলে গেলাম। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, বাড়িতে সাংবাদিক গিয়েছিল। তারপরে এবার ওখান থেকে জামালদারা গেল, ওখান থেকে আমি যাব। এই তো এই মুহূর্তে ওরা এসে ঝামেলা পাকিয়ে ওদের নানানভাবে মানে নানান ভাষায়, ওরা কথাবার্তা অশ্লীল ভাষায় একটা ক্যান্ডিডেটকে মানে হেনস্ত। সেখানেও সাংবাদিক ছিল, সেখানে তাদের কী করলো, তাদের একজনের নাম হিটলার, আমার নাম রুহুল আমিন, আমার বাড়ি নওদাপাড়া, 3 নম্বর। কি করছেন এখানে? আধা ঘন্টা ধরে বসে আপনি কি করছেন? আছে ক্যান্ডিডেট তো কি আছে? নওদাপাড়ার বাসিন্দা আপনি? আপনি নওদাপাড়ার বাসিন্দা? কি আছে? আপনি কি দেখেন? শান্ত পরিবেশকে নষ্ট করতে চাইছেন? শান্ত পরিবেশকে অসংখ্য করার জন্য আপনি চেষ্টা করছেন। ভাই আপনার এখানে দাও কত আপনাকে জানান ভাই, ভালো কথা বলছেন, চলে যান, এখানে দাই মার্ডার চলে যান, চলে যান। এটা নওদাপাড়া না, এতগুলো লোক ভাই শাসন তো তুমি আপনি ভাই, দেওয়া এতগুলো লোক কি করছে উনি? এই বিদেশি লোক এখানে করছে। ভোট ভাই এখানে নওদাপাড়া এরা কারা? রানীনগর 1 ব্লকের তো এটা হ্যাঁ। ভাই কিসের ঘটনা ঘটেছে তাই তুমি ভাই তো কোথায় উনি? তোমার কাছে কাবু তো এই 1 নম্বর ব্লকে না 2 নম্বর এই বাড়ি কোথায় আপনার? এই ঝামেলা করছে তো সিজা বলতে এখানে কি হচ্ছে? এখানে কি আছে এখানে কি আছে কি আছে ভাই কোন মার্ডার আছে ভাই ঘুঘু মার্ডার যে ছড়া মার্ডার হলো কোথা ছিলেন ঘুঘু মার্ডার ছড়া মার্ডার হলো কোথা ছিলেন এই তোমার কি আছে? ভাই এখানে কি আছে দরদ তুই চলে আসেন সিংহাবাড়া থেকে কি আছে এখানে আপনার বাড়ি ছিল কাল? এখানে মার্ডার আছে তাহলে আপনারা কে নিয়ে আসবে ভোটা ছাড় কি দিয়েছে? ভোটা ছাড় তো শিকার এখানে আসা মানে আপনারা মার্ডার করে নিয়ে গেছে আপনাকে অনুরোধ এখানে কি করছেন আপনি? বিধানসভা শুরু থেকে এখন পর্যন্ত একটা ভোট কাটানি আপনি এলাকাকে অশান্তি করার জন্য এখানে বসেছেন। 5 ঘন্টা ধরে কি করছেন? সিডি মানে বলে 500 মার্ডার আছে কি বলছেন আপনি? কি বলছেন আপনি? আপনি কি বলছেন এলাকার পরিবেশ নষ্ট করার জন্য? আমি 2 ঘন্টা এলাকার পরিবেশ নষ্ট করার জন্য? আপনি কে আমি এলাকার বাসিন্দা। রাত কি আছে তাতে এই এলাকার কিন্তু তুমি কেউ না। আমি উড়ে এসেছি তুমি কেউ না। হ্যাঁ, জানেন না তুমি উড়ে আসছো লোক। আমি এখানকার উড়ে আসছো লোক। যদি একটা লোক ভোট দেয় আমাকে সেই লোকটার জন্য আমি এখানে আসবো
কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না আমাকে এই ভাই তোমার এখানে অশান্তি আছে, তোমার কোনো লোক মার খেয়েছে? হ্যাঁ? মার খেয়েছে? মার খাইনি তো, আমি বসে থাকলাম তো কি হয়েছে? তুমি এখানে কি করছো এখানে? আমার দরকার আছে। কেন তুমি এত লোক কি করবা? তোমাকে তুমি একা আসো? তোমাকে তুমি বলতে একা এসে দেব না বসো? আমি। তুমি কে? তুমি তুমি কে? আমি এই এলাকার বাসিন্দা। কি হয়েছে তাতে? বাসিন্দা তো। তুমি তোমাকে কে? আমি কিছু তুমি বলেছি? এলাকার বাসিন্দা? হ্যাঁ, এই এলাকার না, বাসিন্দা আমি। তুমি ক্যান্ডিডেট, তুমি বাসিন্দা না। অবশ্যই বাসিন্দা। না, তুমি বাসিন্দা না। ক্যান্ডিডেট এমনি হয়নি। তুমি বাসিন্দা না। ক্যান্ডিডেট এমনি তুমি হয়নি। এই নওদাপাড়ার বাসিন্দা, তুমি ভোটার? আরে নওদা ভোটার। হ্যাঁ, আমি ভোটার। নওদাপাড়া ভোটার? হ্যাঁ, তুমি কি দেখাও, করবে তাতে? দেখাও তুমি এই, ভোটার। তোমার ভোটারটা দেখি। হ্যাঁ? তুমি কে চেক করবে? হ্যাঁ? তুমি কে? তুমি এখানে কি check করছো? করবে কে? তুমি এখানে কি করছো? আমি এখানে বসে আছি, আমার দরকার আছে। তুমি কি করছো অশান্তি করার জন্য? এই উপস্থাপনা চলবে না। অশান্তি করার জন্য তুমি কি করছো এখানে? কে অশান্তি করছে সেটা এলাকার মানুষ জানে, মানুষ এই, দেখছে। এলাকার মানুষ দেখছে, এলাকার তুমি মানুষ কোথা জানে, থেকে- এলাকার কোথা থেকে মানুষ সবাই দেখছে। এখানে এসে বসে আছো? কে এখানে এলাকার অশান্তি মানুষ দেখছে, করছে, ক্যামেরা দেখছে। সেটা এলাকার মানুষ। হ্যাঁ, ক্যামেরা তুমি দেখছে বেরো তো। যাও। ক্যামেরা দেখছেই তো। বেরো যাও, তোমাকে অনুরোধ করছি। হ্যাঁ। তোর হাত করছি, তুমি আমাকে বেরো যাও। অনুরোধ করতে হবে তুমি না। সুষ্ঠু পরিবেশকে নষ্ট আমাকে করো না। অনুরোধ করতে হবে না। নষ্ট করো না তুমি। যাকে তোমরা হুমকি দিয়েছো সে আমার পাশেই আছে। কে? সে অস্বীকার করছে? কে? সে অস্বীকার করছে? উতে থানায় কমপ্লেন করো। হ্যাঁ। তুমি এখানে থানা নিয়ে বসেছো? আমার দায়িত্ব নাই? তুমি এখানে থানা নিয়ে বসেছো? হ্যাঁ। এই, তুমি এখানে থানা নিয়ে বসেছো? আমার দায়িত্ব নাই? তুমি কমপ্লেন করবে। কি হয়েছে, আমার আব্বা তো ওই রাকিবুলের দোকানে, প্রাইমারি স্কুলের পাশে নদাপাড়া গ্রাম, ওখানে চা খেতে যায়। চা খাওয়ার পর আব্বা বাড়ি আসবে, তো ওই টাইমে মানে টিএমসির লোকেরা আব্বাকে ঘেরাও করে বলে যে কি ইয়ে তোমাকে কে এজেন্ট হতে বলেছে, তুমি তো সিপিএমের মাস্তান, তোমাকে কে এজেন্ট হতে বলেছে, সিপিএম পার্টি তো নাই, তোমাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে, তোমার কোনো বাপ নাই যে কি তোমাকে রক্ষা করবে, তোমাকে আজ বুঝতেই হবে। এরকমভাবে মানে আব্বাকে কঠিনভাবে টর্চার করছে। কারা? টিএমসির লোকেরা টর্চার করছে। আমার আব্বা সিপিএম পার্টি করে দিয়ে এবার ওরকম টর্চার করছে। তো আমার বড়ো মা কার মুখে শুনেছে জানি না, আমার বড়ো মা এসে আমাকে বলছে যে কি ঝুমা তোমার আব্বাকে কে রাকিবুলের দোকানে বসিয়ে রেখে আছে, ধরে আছে, বাড়ি আসতে ইচ্ছে না, মারবো ধরবো করছে, তো তোমার আব্বাকে ফোন করো তাই বলছে। তো আমার আব্বাকে আমি ফোন করি, তো আমার আব্বাকে বলছে কি আব্বা তুমি কোথায় আছো, বাড়ি এসো। তা আব্বা বলছে কি না বাড়ি আসছি তাই বলছে। তা আমি বলছি কি বাড়ি আসছি মানে তুমি এখনই আসো, তোমাকে এখনই আসতে হবে, আমি তাই বলছি। দিয়ে বলছে আসছি। আব্বা এবার ভয়ে ফোনও কাটতে পারছে না, আব্বা কিছু বলতেও পারছে না। আর ওরা ওই টিএমসির লোকেরা মানে শাসন গর্জন করছে আব্বাকে মানে চট তুলছে, মারতে দিচ্ছে, ধাক্কাধাক্কি করছে। আমি মোবাইলে সম্পূর্ণ বুঝতে পারছি। এবার আমি আতঙ্কে বলছি কি তাহলে তো আমার আব্বাকে খুব টর্চার করছে, কেউ নাই আমার আব্বার কাছে, টিএমসির লোকেরা ছাড়া কেউ নাই, কেউ প্রতিবাদ করার লোক নাই, তাহলে আমি যাই। এবার আমি যাই আমি দেখছি তো প্রায় 150 লোক হবে ওখানে। কিন্তু আমি আব্বাকে যে বলছি আব্বা কী হয়েছে তুমি বাড়ি এসো, তো আব্বা বলছে আসছি চ না। আব্বা ভয়ে ওখান থেকে উঠতে পারছে না, একটু উঠলেই তো মারবে কি ধরবে। এবার আমি আছি, আমার আব্বা আছে, কেউ নাই ওখানে। তা আমি বলছি আমি ভয় করিনি, আমি একটাই স্মরণ করেছি যে আল্লাহ যদি আমাকে রক্ষা করে আমার আব্বাকে, তো কেউ হাত দিতে পারবে না। আমি আল্লাহকে স্মরণ করে আমি হাঁটিয়ে যাব কি দৌড়িয়ে যাব আমি বুঝতে পারিনি। আমি ওই টাইমে আমি দৌড়তে গেছি, পানিতে ভিজতে দিয়ে আমার আব্বাকে হাত ধরে টানে নিয়ে আসছি যে আব্বা তুমি বাড়ি এসো তাই বলে। তা আব্বাকে বাড়ি নিয়ে চলে আসছি, তখন ওখানকার কিছু লোক বলছে, তখন আমাকে যাইতে দেখা তখন বলছে তোমার আব্বাকে বাড়ি নিয়ে যাও তাই বলছে, মানে আমাকে যেতে দেখে ওরা ভাবছে কি জানাজানি হয়ে গেছে, মানে আমাদের বিপদ আছে তাই বলে ওরা ভয়ে তখন বলছে বাড়ি নিয়ে যাও। আর টিএমসির যে নেতাগুলো মাস্তানগুলো তারা কিন্তু আব্বাকে ছেড়তেই চাইছে না। আব্বাকে আমি হাত ধরে টানতে নিয়ে আসছি, আব্বা আসো। আব্বাকে হাত ধরে যখন তুলেছি তখন ওরা মনে একটা করেছে যে কি আর মেয়ে তোর সাহস আছে কিংবা আছে, আমার দিকে ঘুরে সব তাকাচ্ছে। আর আমি তো চিনি না কাউকে, আমি কাউর নামও জানি না। ওই আমিনুলকে চিনি, কেরামিনকে চিনি, মজিবরকে চিনি, এসব কটা লোককে চিনি। বাড়ি কোথায়? আমার বাড়ি নওদাপাড়া, আমার নাম ঝুমা খাতুন, আমার আব্বার নাম রুহুল আমিন, আমার আব্বা সিপিএম পার্টি করে।